মেয়েটা, লিখেছেন সাদত হাসান মান্টো। বিকেল 4টে। তখনও রোদের এত তেজ মনে হচ্ছিল না, তাও দুপুর 12টা বাজে। সে বেলকনিতে এসে দাঁড়ালো। বাইরে তাকিয়ে দেখল সামনে একটা মেয়ে বোধহয় রোদ থেকে বাঁচতেই একটা বড় গাছের ছায়ায় হাবু হয়ে বসে আছে। মেয়েটার রং বেশ কালো, এত কালো যে প্রায় গাছের ছায়ার সাথে মিশে গেছে। তাকে দেখেই সুরেন্দ্র শরীর জেগে উঠল। একটু আগ পর্যন্ত এই গরমের মধ্যে এরকম কোনো ভাবনাই তার মাথায় আসেনি, কিন্তু মেয়েটাকে দেখেই তাকে কাছে পাওয়ার জন্য সুরেন্দ্র ছটফট করতে লাগলো। আবহাওয়া তখন মারাত্মক, পচা গরম। 4:15 বাজে। সূর্য ডুবুডুবি করলেও গরম কমার কোনো লক্ষণ নেই। ক্রমাগত ঘাম হয়েই চলেছে। খোদায় মালুম এত পানি শরীরে কোথায় ছিল। সুরেন্দ্র মনে মনে দেখল সে গত 4 ঘন্টায় সে মাত্র 1 গেলাস জল খেয়েছে, কিন্তু যা ঘাম বেরিয়েছে তা দিয়ে 4 গেলাস দিব্যি ভরে ফেলা যায়। এত জল থাকে কোথায়? সে আবার বাইরের দিকে তাকালো। হাবু হয়ে গাছের ছায়ায় বসে থাকা মেয়েটাকে সে দেখে ভাবল, যাদের রোদ বা বৃষ্টি কোনো আবহাওয়াতেই কিছু এসে যায় না, তারাই আসল সুখী মানুষ। সুরেন্দ্র ঘামে চুপচুপ করছিল। তার গেঞ্জি ভিজে গায়ের সঙ্গে লেপটে গেছিল। তার মনে হচ্ছিল কেউ যেন তার গায়ের উপর তেল মেখে দিয়েছে। তবুও গাছের তলায় মেয়েটাকে দেখে তার ঘামে ভেজা লোমকূপগুলো শিউরে উঠল। আকাশ ধূসর, মেঘ না ধুলো তা ঠিক করে বোঝা যায় না। তবু এই মেঘ বা ধুলো যাই হোক না কেন, রোদকে পুরোপুরি ঢাকতে পারেনি। তার মধ্যে মেয়েটা কি শান্তভাবে গাছের ছায়ায় বসে আছে। সুরেন্দ্র ভাবল তাকে একটু ভালো করে দেখা যাক। রং কালো হলেও চোখ, নাক, মুখ খুব কাটা কাটা, এতই তীক্ষ্ণ যে সুরেন্দ্রর চোখে যেন ছুরির মতো দেখাচ্ছিল। মনে হচ্ছিল মেয়েটা মজুর, ভিখারিও হওয়া সম্ভব। সুরেন্দ্র নিশ্চিত না হয়ে তাকিয়েই থাকল। আদতে সে ভাবছিল মেয়েটাকে ইশারা করা উচিত কিনা। বাড়িতে সে এখন একা। মা আর ছোট বোন গিয়েছে অন্য জায়গায়। বাবা আগেই মারা গেছেন। একটা ছোট ভাই আছে, সে বোর্ডিংয়ে থাকে। সুরেন্দ্রের বয়স 27-28 বছর। এর আগেও সে অর্ধেক বয়সী কাজের মেয়েদের সঙ্গে বেশ কয়েকবার শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছে। কে জানে এই জঘন্য গরমেও তার ইচ্ছা হলো মেয়েটার কাছে গিয়ে বা তাকে উপরে ডেকে এনে জড়িয়ে ধরে একে অন্যের ঘামে ডুবে যেতে। সুরেন্দ্র বেলকনির রেলিং ধরে দাঁড়িয়ে জোরে জোরে গলা খাকানি দিল। মেয়েটা তাকালো না। বেশ কয়েকবার এরকম করার পরও যখন কোনো ফল হলো না, তখন সুরেন্দ্র ডাক দিল, আরে এই এদিকে শোনো। মেয়েটা তাও এদিকে ফিরল না। সে বসে বসে নিজের পা চুলকোচ্ছিল। সুরেন্দ্র একটু সংশয়ে পড়ল, এবার কি করা যায়। মেয়েটা না হয়ে কুকুর হলে নিশ্চয় তার ডাকে সাড়া দিত, তাকাতো। গলার স্বর পছন্দ না হলেও ভো ভো করে পালিয়ে যেত, কিন্তু তাকাতো তো। মেয়েটা তো শুনতেই পাচ্ছে না বলে মনে হলো, নাকি শুনেও না শোনার ভান করছে। সুরেন্দ্র মনে মনে একটু লজ্জা পাচ্ছিল। তারপর আবার গলা চড়িয়ে ডাকলো, এই মেয়ে। মেয়েটা তবুও তাকালো না। বিরক্ত হয়ে সে তার মলমলে কুর্তাটা গলিয়ে নিচে নামলো। মেয়েটার কাছে পৌঁছে দেখল সে তখনও তার পা চুলকোচ্ছে। সুরেন্দ্র তার পাশে গিয়ে দাঁড়ালো। মেয়েটা তার দিকে তাকিয়ে সালোয়ার নামিয়ে পা ঢেকে ফেলল। সুরেন্দ্র জিজ্ঞেস করল, তুমি এখানে কি করছো? মেয়েটা উত্তর দিল না। তারপর সে আবার জিজ্ঞেস করল। এবার মেয়েটা উত্তর দিল, বসে আছি। কেন? মেয়েটা উঠে দাঁড়ালো। এই নাও, উঠে গেলাম। সুরেন্দ্র বিরক্ত হয়ে বলল, তাতে কি? আগে বলো, এখানে এতক্ষণ ধরে বসে তুমি কি করছো? মেয়েটার মুখটা আরেকটু কালো হয়ে গেল। তুমি কি চাও? সুরেন্দ্র একটু রয়ে শুয়ে বলল, কি চাই? কিছু না, আমি বাড়িতে একা। আমার সঙ্গে আসবে, তোমার ভালো লাগবে। মেয়েটার কালচে ঠোঁটে অদ্ভুত এক হাসি ফুটে উঠল। ও, ভালো লাগবে, তাহলে চলো। দুজন ঘরে ঢুকলো। ঘরে ঢুকে মেয়েটা সোফা ছেড়ে মেঝেতে বসে পড়ল আর পা চুলকোতে শুরু করে দিল।
সুরেন্দ্র অনেকক্ষণ দাঁড়িয়ে ভাবল তার কি করা উচিত। সে মন দিয়ে মেয়েটাকে দেখছিল। সুন্দর বলা চলে না, কিন্তু যৌবনে পরিপূর্ণ। নোংরা জামার মধ্য দিয়ে বলিষ্ঠ শরীরের আভাস পাওয়া যাচ্ছে। সুরেন্দ্র বলল, ওখানে বসলে কেন? এসো, ছোপায় বসো। না। সুরেন্দ্র মেঝেতে তার পাশে এসে বসল। তোমার যা ইচ্ছা। আচ্ছা বলো, তুমি কে? আর গাছতলায় এতক্ষণ বসেই বা কেন ছিলে? আমি কে, গাছের তলায় কি করছিলাম, এসব জেনে কি করবে? এই জ্ঞান তো তোমার কোনো কাজে আসবে না। এই বলে মেয়েটা তার পা চুলকোনো বন্ধ করে সালোয়ার নামিয়ে পা ঢেকে ফেলল। সুরেন্দ্র তখন মেয়েটার শরীর নিয়ে আকাশ পাতাল ভাবছে। অন্য যে কটা কম বয়সী মেয়ের সঙ্গে তার সম্পর্ক হয়েছিল, তাদের সঙ্গে মনে মনে এর তুলনা করছে। তার মনে হলো ওই মেয়েগুলো কেমন শিথিল ছিল। অনেক ব্যবহারের পর সাইকেল যেমন ঢিলে হয়ে যায়, কিন্তু এই মেয়েটার শরীরের বাঁধুনি বেশ আঁটোসাঁটো। ওই মেয়েগুলোর পিছনে সুরেন্দ্র কোনো পরিশ্রম করেনি। তারা নিজেরাই তাকে টেনে নিজেদের ঘরে নিয়ে যেত। এবার বোধহয় তাকে নিজেকেই সেই কষ্টটা করতে হবে। সে বিশেষ জানতো না এসব কিভাবে করতে হয়, তাই একটু ভাবনা চিন্তা করে নিয়ে তারপর সে দুহাত বাড়িয়ে মেয়েটাকে কোমর দিয়ে জড়িয়ে ধরল। মেয়েটা এক ঝটকায় তার হাত সরিয়ে ফেলল। বলল, এটা কি করছো? সুরেন্দ্র ভ্যাগাচ্যাগা খেয়ে গেল। আমি কিছুই না। মেয়েটার মুখে আবার সেই হাসি ফুটে উঠল। চুপচাপ বসো। সুরেন্দ্র চুপচাপ বসে পড়ল, কিন্তু তার বুক ধুকপুক করতে লাগলো। শেষে আর থাকতে না পেরে সে মেয়েটাকে টেনে বুকে চেপে ধরল। মেয়েটা হাত পা ছুটতে লাগলো, কিন্তু সুরেন্দ্রর বাহুপাশ কাটানো তার জন্য সহজ ছিল না। মেয়েটা মেঝেতে পড়ে গেল। সুরেন্দ্র তার উপর সে তার কালচে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। মেয়েটা অসহায়ভাবে পড়ে রইল। সুরেন্দ্রকে ঠেলে সরিয়ে দেওয়ার শক্তি তার ছিল না। অগত্যা সে সুরেন্দ্রের মোটা ভিজে ঠোঁটের চুম্বন বরদাস্ত করতে লাগলো। সুরেন্দ্র ভাবল, মেয়ে নিশ্চয় রাজি। সে মেয়েটার কামিজের ভিতর হাত ঢুকালো। মেয়েটা চুপ, তার হাত পা নাড়া বন্ধ হয়ে গেছিল। বাধা দিয়ে লাভ নেই বলেই হয়তো এমন করছে। সুরেন্দ্র বুঝতে পারল খেলা এখন তারই হাতে রয়েছে। সে মেয়েটাকে ডাকল, এসো খাটে শুই। মেয়েটা উঠে গিয়ে খাটের উপর শুয়ে পড়ল। সুরেন্দ্রও পাশে গিয়ে শুয়ে পড়ল। খাটের পাশের টেবিলে একটা রেকাবিতে কয়েকটা মালটা আর একটা ধারালো ছুরি রাখা ছিল। মেয়েটা একটা মালটা তুলে নিয়ে জিজ্ঞেস করল, হ্যাঁ হ্যাঁ, একটা কেন, সব কটা নাও। সুরেন্দ্র ছুরি দিয়ে ফল কাটতে লাগলো। মেয়েটা ফল আর ছুরি তার হাত থেকে টেনে নিয়ে বলল, আমি পারবো, আমাকে দাও। সে প্রায় শিল্পীর মতো একে একে ফলটার খোসা ছাড়ালো। খোসাটা একপাশে রেখে দিল। কোয়ার উপরের সাদা পর্দার মতো অংশগুলো সরালো। কোয়াগুলো আলাদা করলো। আর তারপর একটা কোয়া সুরেন্দ্রকে দিয়ে একটা নিজের মুখে পুরল। চিবোতে চিবোতে খুশি হয়ে সে গল্পগাচ্ছা শুরু করলো। আচ্ছা, তোমার কাছে পিস্তল আছে? হ্যাঁ, কেন? মেয়েটার কালচে ঠোঁটে আবার সেই হাসি। জানো না, আজকাল হিন্দু মুসলমান দাঙ্গা আরম্ভ হয়েছে? সুরেন্দ্র আরেকটা মালটা তুলে উত্তর দিল, সে আজ থেকে নাকি, কতদিন ধরে চলছে। আমি আমার এই পিস্তল দিয়ে 4টা মুসলমান মেরেছি, খুব ভয়ঙ্কর মুসলমান। সত্যি? মেয়েটা আনন্দে লাফিয়ে উঠল। তাহলে আমায় দেখাও না তোমার পিস্তলটা। সুরেন্দ্র উঠল, পাশের ঘরে গিয়ে দেরাজ খুলে পিস্তল নিয়ে ফিরে এলো। একটু দাঁড়াও, গুলি ভরা আছে। সুরেন্দ্র পিস্তলের সেফটি ক্যাচ ঠিক করে মেয়েটার হাতে দিল। মেয়েটা পিস্তল হাতে নিয়ে হাসতে হাসতে বলল, আমিও আজ একটা মুসলমান মারব। বলে সে সেফটি ক্যাচ অন্যদিকে ঘুরিয়ে সুরেন্দ্রের দিকে লক্ষ্য করে পিস্তল চালালো। সুরেন্দ্র মেঝেই পড়ে কাতরাতে কাতরাতে অস্পষ্ট আর্তনাদ করল। এটা কি করলে? মেয়েটার কালচে ঠোঁটে অদ্ভুত সেই হাসি ফুটে উঠল আবার। যে 4 জন ভয়ঙ্কর মুসলমানকে মেরেছিস, তার মধ্যে আমার বাবাও ছিল। ধন্যবাদ।